অফিসিয়ালি দিস ইজ আওয়ার লেকচার 11। আমাদের মানে আমাদের তো এটা হচ্ছে যে আগে থেকে করে রেখেছি, বাট একটু ঠিক করে দিচ্ছি, এটা আমাদের লেকচার 11। এন্ড হচ্ছে গিয়ে আজকের ক্লাসে আমরা টোটালি নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব। ইট উইল বি অ্যাবাউট আচ্ছা, মিটিং এর নেমটা চেঞ্জ করতে পারছি না কেন? মিটিং ইনফরমেশনে যে বারবার লেকচার 11 করে দিচ্ছে, এটা হচ্ছে না কেন? সেভই হচ্ছে না। আগের থেকে ফিক্স করা দেখুন। হ্যাঁ, আগে থেকে ফিক্সড করা, বাট এটা মানে আমি কি এটা নেম চেঞ্জ করতে পারবো না এরকম ভাবে? জি ম্যাম, এরকম হয়। না ম্যাম, ইয়ে করতে হবে সেটিং এ যে হ্যাঁ, আমি নেম সেটিংসে অপশন যেই নেম চেঞ্জ অন করছি। অন হ্যাঁ, করতে বলেন হবে। বলেন বলেন বলেন, আমি আরেকবার শুনি। সেটিংসে যে কি করবো? রিনেমটা অন করতে হবে ম্যাম। সেটিংস আছে, সেটিংস এ যে দেখেন। আমি সেটিংসে রিমেইন অন করা। আমি একটু স্ক্রিন শেয়ার করবেন কি? হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। মানে না, আপনি স্ক্রিন শেয়ার করলে আমরা হয়তো বা আপনাকে হেল্প করতে পারতাম রিনেম চেঞ্জ করার আমি ক্ষেত্রে। তো হচ্ছে গিয়ে আমার হোম স্ক্রিনটা তো শেয়ার করতে পারি না, আমি অন্য কোনো হোম শেয়ার। স্ক্রিন না, আপনার জুমের জাস্ট ইন্টারফেস যেটা, জুমের জুমের ইন্টারফেস। ইন্টারফেসটা শেয়ার করা যায় না। ওহো, আচ্ছা দাঁড়ান, তাও একটা অপশন দেখছি। এখন কি দেখতে পাচ্ছেন? এন্টার ডিসপ্লে দিলে আপনার স্লাইড দেখা যাচ্ছে, মানে হ্যাঁ, পিডিএফ গুলো দেখা পিডিএফ যাচ্ছে। গুলো দেখা যাচ্ছে, জুমের ইন্টারফেসটা আমি শেয়ার করতে পারছি না। ওটা আমি দিলাম কিন্তু ওটা আচ্ছা হলো ম্যাম, না। আমি আপনাকে কি বলা হয় জানো, কো হোস্ট করে দিলে করতে পারবেন না না? না না ম্যাম পসিবল হবে না মেবি, তারপর দেখি তাহলে। আচ্ছা, আমি লেকচার 11 করে দিতে যাচ্ছি, বাট আমি ওটা পারছি না মানে। যে পারো সেই স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাই দাও, তাহলে হয়ে যায়। স্ক্রিন সেটা শেয়ার করলে আবার ম্যাম দেখতে পারবে না, মানে জুমের ইন্টারফেসটাই দেখা যায় না, জিনিসটা এরকম। হ্যাঁ, এন্টার স্ক্রিন স্ক্রিন আমি দিলে বলি, মিটিং ইনফরমেশন একটা লিংক আছে, একটা জায়গা আছে, সেখানে যে মিটিং ইনফরমেশনটা চেঞ্জ করা যায়, ওখানে আমি কোনোভাবেই লেকচার 11 করে মানে লেকচার 8, ওই যে যেদিন লিংক ক্রিয়েট করেছে সেদিন লেকচার 8 ছিল, ওটা আছে। ওটা করার পরে আমি হচ্ছে গিয়ে এটাকে লেকচার 11 ও ফাইনালি করতে পেরেছি। ও না, হয় না, বারবারই দিচ্ছি, ও এন্ট্রি নিচ্ছে, বাট তারপর আবার লেকচার 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, হুইচ মিনস মেবি হবে না। আচ্ছা, সো চলে যাই। দিস ইজ আওয়ার অফিসিয়ালি লেকচার 11. In today's class we will start a new chapter. It will cover the chapter 5 from our reference book. আমরা আমাদের একটা রেফারেন্স বই ফলো করছিলাম, which is microeconomics by Mankiw. So for Mankew's book এটা হচ্ছে চ্যাপ্টার 5 এ, এবং আমরা দেখেছিলাম প্যারালালি আমরা আরেকটা রাইটারের বইও আপনাদের সাথে আমার শেয়ার করা আছে, which is পার্কিন। কারো যদি মনে হয় যে আমি পার্কিনের বইটা ফলো করব, আপনাদের যে কারিকুলাম যেটা মানে আপনাদের ডিপার্টমেন্ট থেকে আমাকে একটা কারিকুলাম প্রোভাইড করে, যদিও এগুলো আমাদের দিয়ে ডেভেলপ করা, তারপরেও বলবো যে ওই কারিকুলাম ওয়াইজ কিন্তু আপনাদের ম্যানকির বইটাতে এমফাসাইজ করা। তার দেন পার্কিনের বইটাতে আবার যদি যাই, এটা কিন্তু উনার বইয়ের চ্যাপ্টার 4। ওনার যে বইটা যাবো ওটা চ্যাপ্টার 4, এটার নাম ওনার বই এলাস্টিসিটি দেওয়া। সো বোথ আর দ্য সেম থিং। অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনি পার্কিনের বই থেকে, অনেকে পার্কিনের বই থেকে পড়তে চান, আমি এই জন্যই দুটো বই প্যারালালি নিয়ে আসছি, যেহেতু চ্যাপ্টার 4 কিছু পার্ট আমরা পার্কিনের বই থেকে পড়ে আসছি। তো একইভাবেই দুটা বই আসলে এগিয়েছে। আপনার যদি মনে হয় যে আমি ওখান থেকে যাব, ইউ মে গো দেয়ার, আপনার কোনো প্রবলেম নেই, বিকজ আমাদের এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। সো ম্যাথমেটিক্যাল টার্ম গুলো যদি আমি হচ্ছে কি ক্যালকুলেশন করতে চাই, আমরা এখানে যেতে পারি। এখানে জিনিসটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি বেসিক্যালি পছন্দ করি হচ্ছে গিয়ে এই বইটা থেকে পড়তে, মানে যেটাকে বলে যে ম্যানকির বই থেকে পড়তে আমি বেশি পছন্দ করি।
কিন্তু আমি এই এলাস্টিসিটি চ্যাপ্টারটার জন্য আমি পার্কিনের বই এই সেমিস্টারে ফলো করবো, বিকজ এখানে ওনার যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে এগুলা হচ্ছে খুব প্রপারলি দেওয়া আছে। আমার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম লাগবে, আমার অর্থাৎ এখানে আমরা কিছু ক্যালকুলেশনে আসবো, সেই ফর্মুলা গুলো এখানে প্রপারলি দেওয়া আছে, যেটা ম্যানকিউ দেন নাই, ওটা আমাকে লিখে নিতে হয়, লিখে লিখে করাতে হয় যে এই যে এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ডেল কিউ ডেল পি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডেল্টা কিউ ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ডেল পি, এই যে এই ফর্মুলা গুলো, এগুলো হচ্ছে গিয়ে উনি খুব ডিটেলে দিয়েছে, এটা ম্যানকিউ এর বইয়ে নাই, তো আমরা এখান থেকে এটা পড়বো, এটাই হচ্ছে গিয়ে কথা। তারপরে হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপস অফ যে এলাস্টিসিটি, এটা উনি বেশ পারফেক্টলি দিয়েছেন, যেখান থেকে আমার বোঝাতে সুবিধা হবে। এখানে হয়তো একটা ছবি আছে যেটা দেখার জন্য আমাদের পরবর্তীতে আবার আমরা ম্যানকিউর বইয়ে যেতে পারি। তো মোটামুটি ওভারঅল বিষয়গুলো আমরা এখানে খুব ক্লিয়ারলি পেয়ে যাব। সো আমরা হয়তো মানে এই জন্য আমরা হচ্ছে পার্কিনের বইটা ফলো করছি। বইটা আমাদের শেয়ার করা আছে আমাদের গুগল ক্লাসরুমে, তো ওখান থেকে দেখতে পাবেন আপনার যদি কোনো প্রবলেম হয়। এবং আমি বোথ অফ দ্য সেকশনে সেম বইটাই ফলো করব। আমার নতুন কিছু স্টুডেন্ট জয়েন করেছেন যারা হচ্ছেন পুরাতন ব্যাচের ছিলেন, যাদের জন্য এটি মেবি ফার্স্ট ক্লাস হবে, তো তাদের উদ্দেশ্যে একই কথা যে আমার গুগল ক্লাসরুমে এভরিথিং দেওয়া আছে। গুগল ক্লাসরুমে গেলে বইগুলো পাবেন, ক্লাস রেকর্ডিং গুলো শেয়ার করা আছে। ইভেন দেখবেন যে কিছু ক্ষেত্রে ক্লাস রেকর্ডিং একটা, আচ্ছা, একটা টমেটো পচা একটা টমেটো ভালো কেন দেখাচ্ছে, এটার অ্যান্সার আমি পরে দিব ছবিটাতে। এটা একটা প্রশ্ন ছিল একবার আমার কাছে স্টুডেন্টদের, যে কভার পেজে কেন একটা ভালো টমেটোর পাশে একটা পচা টমেটো দিয়ে রেখেছে। আচ্ছা, তো প্রাইসিং এর বিষয়টা আসলে এখানে আসে, এটাই বলতে চাচ্ছিলাম, এটা আমরা এখান থেকে বের করবো। তো যারা হচ্ছেন কি নতুন জয়েন করেছেন, বেশ কিছু স্টুডেন্ট নতুন জয়েন করেছেন এই জন্য বলছি, তো আপনারা হচ্ছেন গিয়ে রেকর্ডেড ভার্সন ক্লাস গুলো গুগল ক্লাসরুমেই পেয়ে যাবেন। ইভেন সাম কেসেস দেখবেন যে দুইটা সেকশনে আমি এটা শেয়ার করেছি, রেকর্ডেড ভার্সন গুলো ডিএ ক্লাস রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করেছি। একই টপিক নিয়ে যেহেতু দুইটা ক্লাস হয়েছে, অনেক সময় শেয়ার করা আছে, তো ওগুলো মানে একই জিনিস, অর্থাৎ আপনি গো থ্রু করতে পারেন, এখানে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকম কিছু হবে না। তো গো থ্রু করতে পারেন। এবং বেটার হচ্ছে গিয়ে আমি যে লিঙ্ক শেয়ার করেছি এখান থেকে যাওয়া, কারণ অনেক সময় ইউটিউবে যে ডিরেক্টলি নাও খুঁজে পেতে পারেন, কারণ সেট আপে কিছু ঝামেলা করে রেখেছি আমি, যাতে হচ্ছে গিয়ে কোনোভাবে প্রাইভেসি লিক না হয়, তো ওই কারণে অনেক সময় ডিরেক্টলি গেলে নাও পেতে পারেন। তো যদি ডিরেক্টলি গেলে আপনি আহ আমার রেকর্ডেড ক্লাস রেকর্ডিং গুলো খুঁজে না পান, সেক্ষেত্রে গুগল ক্লাসরুম থেকে আসলেই পেয়ে যাবেন, এখানে প্রবলেমটা এখানে সলভ হয়ে যায়। আহ, আর আপনাদের জন্য আলাদা প্লে লিস্ট করা আছে, দেখবেন যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ফর ডিবি, ডিবিতে হচ্ছে ডিবি ক্লাস করে দেওয়া। তো এলাস্টিসিটিটাতে যাই, বা দেখবেন যে পার্কিনের বইটার নাম, ম্যানকিউতে এই বইটার চ্যাপ্টারটার নাম দিয়েছে হচ্ছে ম্যাম হ্যালো and its application. So elasticity means actually flexibility. জি বলেন। হ্যালো ম্যাম, বলতেছি যে এই বইগুলোর পিডিএফ কি অ্যাকচুয়ালি অফিসিয়ালি ভাবে আমি একটা কথা বুঝিনি। পার্কিন এবং ম্যানকিউ এর যে বইগুলো পিডিএফ, মানে আপনি এগুলো আমাদের দিয়েছেন, এগুলো অফিসিয়াল ভাবে ওদের মানে অথরিটি কর্তৃক মানে ইয়া ভাবে দেওয়া, অফিসিয়াল ভাবে মানে আপনি তো কি বুঝেছেন, আমি আপনার কথাই বুঝিনি। মানে বইগুলো অফিসিয়াল ভাবে ওরা পিডিএফ মানে এভাবে সাপ্লাই দেয় ওপেন সোর্স হিসেবে? অফিসিয়াল ভাবে মানে আমি আপনাকে যে বই পড়াচ্ছি, দিস ইজ দ্য অরিজিনাল কপি। হ্যাঁ ম্যাম, মানে ওরা কি ওপেন সোর্স এভাবে ছাড়া দেয় মানে ওরা ওপেন ওদের সোর্স কোনো? ছাড়ে না, ওরা টিচারদের জন্য কিছু ইয়া দেয়, সেখান থেকে কালেক্ট করা। টিচারদের জন্য ওরা কপি গুলো দেয় না, সেখান থেকে কালেক্ট করা। নীল এবং ক্ষেত্রে দেখা যায় যে মানে হার্ড কপি গুলা তো ওরা মানে কপি পেস্ট কিভাবে করায় দিয়ে রিপ্রিন্ট করে বিক্রি করে, মানে ওরা তো লাইসেন্স মনে হয় পায় না নাকি? আচ্ছা, এটা কি ডিসকাস করা ক্লাসে খুব জরুরি, যে এটা মানে অফিসিয়ালি ওরা পাঠালো না আমি কিভাবে কালেক্ট করলাম? দিস ইজ দ্য অরিজিনাল কপি, ইজন্ট ইট নেসেসারি ফর ইউ এই ইনফরমেশনটা যাও না? ওপেন প্ল্যাটফর্মে কেন আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করছি? এটা অরিজিনাল কপি, এবং এই কপিটা হচ্ছে গিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরকম, যে ওনাদের যে এডিশনের চেঞ্জ গুলো আসে, এটা অনলাইনে, যেহেতু আমার যেহেতু ওইভাবে অনলাইন কপি গুলো কালেক্ট করে, যে বললাম এটা লাইসেন্স আছে, অটোমেটিক্যালি এডিশন যে ইয়ার গুলো হয় সেগুলো চেঞ্জ হয়ে যায়। যখনই ওরা এডিশন গুলো চেঞ্জ হয় না, তখন এটা ডাউনলোড নিয়ে এটা আপডেট হয়ে যায়। ওই যে আপনাদের যে একটা প্রিন্সিপালের প্রবলেম হচ্ছিল, এই প্রিন্সিপালটা, এই যে আমি দেখলাম যে অটো আমার তো বুক তো আপডেট হয়ে গেছে, তখন আমি দেখলাম যে আমি পড়েছি এফিসিয়েন্সি ভার্সেস
ইকুইটি, আর এখানে চলে আসছে এফিসিয়েন্সি ভার্সেস ইকুয়ালিটি। ওটা অটো আপডেট হয়ে গেছে। এরকম আননেসেসারি প্রশ্ন করে না স্যার, এইগুলা আননেসেসারি প্রশ্ন করে ক্লাস টাইমটা শুধু নষ্ট করেন, এই যে মেজাজটা খারাপ করে দিলেন, আর কিছু না। সো যেটা ছিলাম যে আমরা এই চ্যাপ্টারে পড়বো হচ্ছে কি এলাস্টিসিটি, মোর স্পেসিফিকলি এলাস্টিসিটি মিন্স ফ্লেক্সিবিলিটি। আমি এখানে ফ্লেক্সিবিলিটি বের করবো। সো ফ্লেক্সিবিলিটি অ্যাবাউট হোয়াট? ফ্লেক্সিবিলিটি অ্যাবাউট প্রাইসিং। আমরা প্রাইস মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি বা এই ধরনের বিষয়ে এখানে আসবো। সো ফ্লেক্সিবিলিটি এই ধরনের বিষয় এখানে আসবো। তো এলাস্টিসিটি থেকে আমরা বের করার যেটা চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখেছিলাম যে ডিমান্ড বা সাপ্লাই, আমরা এগুলা পড়ে আসছিলাম। তো we find out there is a demand and supply, they have very close relationship with one variable which is price. When we off that variable that is price, then we find out there are several reasons for that purpose demand and supply will shift, change করবে, এরকম যেরকম এই জিনিসগুলো তখন দেখা দিচ্ছিল। এলাস্টিসিটির বিষয়টা হচ্ছে এরকম দাঁড়ায় যে আমি এই প্রাইসের সাথে আমার ডিমান্ড বা সাপ্লাইটা কতটা ফ্লেক্সিবল, এরকম একটা মানে কয়েকটা প্রশ্ন আসছিল। এটা মোস্ট অফ আমাদের সেন্ট্রাল যেদিন মানে একসাথে যেদিন ক্লাসটা নিয়েছিলাম ওই দিন এই প্রশ্নটা আপনারা আমাকে করেছিলেন। এরকম ছিল যে আমি স্পেশালি প্রডিউসার এন্ড থেকে যখন আমরা চিন্তা করি যে লাইক প্রাইস আমার কতটুকু বাড়লে আমি সাপ্লাই তো বাড়ায় দেওয়ার কথা চিন্তা করবো, এখন কতটুকু সাপ্লাই বাড়াবো এরকম একটা বিষয় থাকে। তো সাপ্লাইটা বাড়াচ্ছি কিন্তু কতটুকু আসলে বাড়াবো এরকম একটা বিষয় আমাদের মধ্যে খুব বেশি কাজ করে। সো ওই কতটুকু বাড়াবো এই বিষয়টা কাজ করতে গিয়ে তখন হচ্ছে গিয়ে আমরা এই ক্যালকুলেশনে চলে আসছিলাম যে মানে আমাদের একটু বোঝা দরকার হচ্ছিল যে চেঞ্জেসটা কেমন হচ্ছে বা চেঞ্জেসটা হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল কিনা, সেটা আমাকে মানে বুঝার খুব দরকার পড়ছে। তো এই বোঝার জায়গাটা থেকে হচ্ছে গিয়ে আমরা আহ বোঝার জায়গাটা থেকে হচ্ছে গিয়ে আমরা এই এলাস্টিসিটিটাতে আসি, এবং এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আমাদের যেটা সবচেয়ে পজিটিভ সাইড হবে, উই ক্যান ডিসাইড অ্যাবাউট দ্য প্রাইসিং পলিসি। আমাদের এটা আসলে এটা কোর এরিয়া আমাদের কনসার্নের, সেটা হচ্ছে যে আমরা প্রাইসিংটা কিভাবে ঠিক করব। আহ সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় বুঝি না, তো প্রাইসিংটা কিভাবে ঠিক করব সেটা যেহেতু বুঝি না, তো আমরা যে প্রাইসিংটা কিভাবে ঠিক করবো এটা যেহেতু আমরা বুঝি না, তো সেই ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা হলো মানে অ্যাজ এ ডিসিশন মেকার, তাদের প্রশ্ন এরকমই ছিল যে অ্যাজ এ ডিসিশন মেকার আমি যখন যাব তখন আমি আসলে একটা প্রোডাক্টের প্রাইস কিভাবে ঠিক করবো। তো এই কনফিউশন গুলো, অর্থাৎ প্রোডাক্টের প্রাইস আসলে কিভাবে হবে এবং প্রাইসের সাথে আমার ডিমান্ড এবং সাপ্লাইটা কিভাবে আসলে মুভ করে, চেঞ্জেস গুলো কিভাবে হয়, এই জিনিসগুলো আমি এলাস্টিসিটি চ্যাপ্টারে আমরা মেইনলি ফোকাস করবো। So after completing this chapter, you will find out how the factor which is price will influence on demand and supply. Also, other factor like income will influence on your demand. Then the price of the related product that will influence on your demand. That means how flexible your demand side in the responsive of the price sector or income or the price of the related product, এই ধরনের ফ্যাক্টর গুলোতে আপনার ডিমান্ড কিভাবে রেসপন্স করবে আমি সেটা ফাইন্ড আউট করতে পারি, and from there we can find out the pricing policy. Same thing for the supply side, সাপ্লাই তো আমরা এই জিনিসগুলো বের করতে পারবো। আফটার দ্যাট আমরা হচ্ছে কি ক্রস প্রাইস এলাস্টিসিটি, যদি আমার সময় থাকে সেটা আমরা এখানে যাব। So we will start with the topic that is price elasticity of demand. So before starting that, I would like to draw a picture. So আমার সাথে একটু ছবিটা যদি আপনারা আঁকেন, it would be better for you. এখানে কি আমরা শিখবো, এটার জন্য আমরা একটা ছবি আঁকবো এখন। তো আমি এখানে দেখবেন যে দুটো ছবি আঁকবো পাশাপাশি, আপনাদেরও এরকম দুটোই ছবি আঁকতে হবে। আমি দুটো ছবি এঁকে ফেলছি, এক্স এক্সিস ওয়াই এক্সিস এভাবে নিয়ে নিলাম। আমি একটা ডিমান্ড কার্ভ একটু খেয়াল করে দেখবেন যে আমি এটাকে ড্র করছি, ইটস কোয়াইট স্টিপার, বেশ স্টিপ একটা ডিমান্ড কার্ভ আমি ড্র করছি। আর একটা ডিমান্ড কার্ভ আমি ড্র করলাম, ইটস কোয়াইট ফ্ল্যাট, একদম ফ্ল্যাট, এরকম একটা ডিমান্ড কার্ভ ড্র করছি। বোথ আর ডিমান্ড কার্ভ, বাট একটা হচ্ছে গিয়ে একটু স্টিপার মানে বেশ খাড়া, এইভাবে ড্র করে ফেললাম, আর একটা হচ্ছে বেশ ফ্ল্যাট, এইভাবে ড্র করলাম। Then same thing again, I took some random point
এবং র্যান্ডম পয়েন্টটা নিব, নিয়ে প্রাইস এবং কোয়ান্টিটিটাকে এখান থেকে মেনশন করব। জাস্ট আমি দুটো ফিগারে যেটা করার চেষ্টা করবো, যে র্যান্ডম পয়েন্ট থেকে প্রাইস এবং কোয়ান্টিটিটা নিচ্ছে, দুইটা ফিগারে এই র্যান্ডম পয়েন্টটা সেম প্যারালালি রাখার চেষ্টা করছি। ঠিক আছে, মানে মোটামুটি আমার চোখের আন্দাজে দেখে প্যারালালি আনার চেষ্টা করছে। আপনারা যখন খাতায় আঁকবেন একইভাবে দুটো যাতে প্রাইসটা একই রকম প্যারালাল থাকে। কেন থাকছে কি, জাস্ট আমি আঁকার পরে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। যে দেখেন অলরেডি আমার এখানে পাসিং পয়েন্টটা ঠিক হয়নি, আমি আবার এটাকে ঠিক করে দিলাম। তো দুইটা ফিগারেরই আমি ডিমান্ডের জন্য র্যান্ডম কিছু পয়েন্ট নিলাম এবং সেখান থেকে পাসিং পয়েন্ট থেকে আমরা কোয়ান্টিটি এবং প্রাইসটা নিয়ে বের করে নিই। আপনারা যদি নোটিস করে দেখেন, দেখেন যে আমি আগের মতন একটা ডিমান্ড কার্ভ রেখেছি। আমরা এক্স অ্যাক্সিস এ যেটা নিব এবং ওয়াই অ্যাক্সিস এ যে ভেরিয়েবল গুলো দেখাচ্ছে সেটা দেখাবো। সো ইন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস উই শো as usual the price, and in x axis the quantity demand. কোয়ান্টিটি ডিমান্ডটা শো করছি এবং অরিজিন থেকে স্টার্ট হয়েছে, সেখানে আমাদের 0 দেওয়া, সেটাও দিলাম। বোথ সাইডে অরিজিন থেকে স্টার্ট হচ্ছে। প্রাইসটা নিলাম এখানে, লাইক এখানে প্রাইস নিলাম, সেম চেঞ্জেসটা যেহেতু রাখবো এটাই রাখছি, যে আমি এখানে 10 টাকা প্রাইস নিচ্ছি, নিচে প্রাইস নিলাম হচ্ছে 5 টাকা। টাকা এন্ড 5 টাকা, আমি দুটা সেম প্রাইস নিলাম। এখন দেখেন আমরা লেফট সাইডে যে ফিগারটা দেখছি এখানে আমরা চেঞ্জেসটা কম। তো এখানে আমি কোয়ান্টিটি সাপোজ এখানে নিয়েছিলাম হচ্ছে গিয়ে কত নেওয়া যায়, 20 নিয়েছিলাম। পরের কোয়ান্টিটিটা খুব বেশি চেঞ্জেস হয়নি, আমি 25 নিলাম। বাট এখানেও প্রথম কোয়ান্টিটি সাপোজ আমি 20 নিলাম, বাট পরের কোয়ান্টিটিটা দেখেন অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। সো এটা আমার কাছে মনে হচ্ছে কত, 60 দিই, 60 না আরো বেশি, 70-র মতো মনে হচ্ছে। তো আমি সেটা দিয়ে দিলাম। বাট বোথ অফ দ্য ফিগার আমরা কিন্তু ডিমান্ড কার্ভটা ড্র করেছি, এটাই বলতে চাচ্ছিলাম। তো এতটুকু পর্যন্ত একটু আঁকি সবাই ছবিটা। সাইডের ফিগারটা আমরা বলবো হচ্ছে গিয়ে এলাস্টিক। Inelastic demand, right side এর ফিগারটাকে inelastic demand। So you will get 2 minutes to draw this. ছবিটা আঁকতেই হবে, আদারওয়াইজ ডিফারেন্স গুলো বুঝতে পারবো না। ছবিটা আঁকলে মোটামুটি আমার কাছে মনে হয় যে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি সবাই ছবিটা আঁকছি? জি ম্যাম। আচ্ছা, একটু আঁকেন।
তো ছবিটাতে যদি আমরা এটা নোটিস করি, লেফট সাইডে আমি যেহেতু নামটা লিখেছি এলাস্টিক ডিমান্ড, আপনার হয়তো অলরেডি কিছুটা আইডিয়া হয়ে গেছে এলাস্টিক বলতে আমি ফ্লেক্সিবল বা এরকম কিছু বোঝাচ্ছি। এবং রাইট সাইডের ফিগারটাকে আমরা বললাম হচ্ছে কি ইনএলাস্টিক ডিমান্ড। এখানে আমরা মানে সেটাকে যেটা দেখবো যে উনি হচ্ছেন গিয়ে লেস এলাস্টিক, এরকম একটা বিষয় থাকবে। তো যদি দুইটার মধ্যে একটু ডিফারেন্স দেখেন, আচ্ছা কেউ কি বলতে পারবেন এখানে নোটিসেবল কোনো চেঞ্জেস খুঁজে পেয়েছেন? এটা ওপেন, এটা আপনি বলতেই পারেন। মানে দুইটা ছবির মধ্যে একই রকম, তো দুটো ডিমান্ড কার্ভ এঁকেছি, বাট এখানে কোনো নোটিসেবল চেঞ্জেসটা কি আপনাদের চোখে পড়েছে যে আসলে দুটার মধ্যে এরকম একটা চেঞ্জ আসছে? কোয়ান্টিটি ডিমান্ড। হ্যাঁ, কোয়ান্টিটি ডিমান্ডের একটু স্পেসিফিকলি বলেন কি চেঞ্জটা দেখতে পাচ্ছেন? ডিমান্ডটা একটা একটু অল্প একটু চেঞ্জ, একটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এক্স্যাক্টলি। দেখেন লেফট সাইডে যে এটা খুব কমন অবজারভেশন, থ্যাংক ইউ যিনি বলছেন, সাকিব মেবি বলেছেন। সো ছবি লেফট সাইডে ছবিটা যদি একটু খেয়াল করে দেখেন, দ্য প্রাইস চেঞ্জ ইজ সেম, লাইক ফ্রম 10 টাকা টু 5 টাকা, but the things happening here that is the quantity demand changes here only 20 to 5 25 units of product, but in right side figure the price changes is same just like before, that is 5 taka, but quantity demand has changes a lot, like from 20 units to 70 units of product. So isn't it like the left side figure, it's more responsive to the changes in price, but in right side figure this demand curve is less responsive to the changes in price? মানে আমি বোঝাতে চাচ্ছিলাম, আমি রাইট সাইডের ফিগারে যে ডিমান্ড কার্ভটা definitely it represent a specific goods and services, so that good or that service actually less responsive towards the change in price level. Price change হলো এটা ডিমান্ডে তেমন একটা চেঞ্জ আসে না। Or in right side figure we show that kind of goods and services that actually more responsive towards the changes in price. That means when there is a change in price, the quantity demand will change a lot. Say for example, আপনার হয়তো আমার কথা পছন্দ হলো না, যে এমন কি কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা প্রাইস চেঞ্জ হলো আমার কোয়ান্টিটি ডিমান্ড তেমন একটা চেঞ্জ হবে না, আমার কথাটাই তো এরকম। আবার রাইট সাইডের ফিগারে দেখা যাচ্ছে প্রাইস চেঞ্জ হলে একটুখানি চেঞ্জ হলে কোয়ান্টিটি ডিমান্ড আবার অনেকখানি চেঞ্জ হবে। তো কথাটা কেমন না? তো সেখান থেকেই আসি যে এরকম কোনো প্রোডাক্ট আদৌ আছে কিনা। তো যদি খেয়াল করে দেখেন, ফর এক্সাম্পল আমি যদি বলি যে রাইস, দেখেন তো চালের দাম তো এখন অনেক বেড়েছে। রাইস, আমি আরো বলতে পারি লাইক অয়েল, যেমন তেলের দাম বাড়াই দিল, তারপরে হচ্ছে গিয়ে আমি আনতে পারি সল্ট। তো এই প্রোডাক্ট গুলো একটু খেয়াল করে দেখেন তো, যে চালের দাম যদি এখন যেমন বেড়ে গেল 50 টাকা থেকে এখন কেজি প্রায় অলমোস্ট 70 টাকা, তাই না? 65 to 70 এরকম মনে হয় দাম। মোটা চালের কেজি 40 টাকা, এটা ভাবা যায়? তো এই যে প্রোডাক্ট গুলোর আমরা প্রাইস চেঞ্জ করলাম, দেখেন রাইসের দাম যদি 50 টাকা থেকে 100 টাকাও হয়ে যায়, আপনি ধরেন পার ডেতে আপনার ধরে নিলাম পার ডেতে আপনার ডিমান্ড হচ্ছে 1 কেজি, বা ধরেন পার মান্থে আপনার ডিমান্ড হচ্ছে গিয়ে সাপোজ 10 কেজি রাইস আপনি খান। এখন এই জায়গায় আপনি চাল কতটুকু কমায় খেতে পারবেন? দাম বেড়ে গেছে, তার মানে আপনার তো ডিমান্ড কমাইতে হবে আমাদের কন্ডিশন ওয়াইজ। তো আপনি ডিমান্ড কমায় কতটুকু কম খাবেন? 10 কেজির জায়গায় খুব কম হলে আপনি 9 কেজি খাবেন, কিন্তু এমন কি হবে 10 কেজির জায়গায় আপনি একদম এক ধাপে 1 কেজি খাওয়া শুরু করে দিবেন চাল, যেহেতু দাম বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে। তারপর ডিমান্ডও তো হাফ হয়ে যাওয়ার কথা, ধরেন 5 কেজি হওয়ার কথা। সম্ভব আমাদের পক্ষে 10 কেজি জায়গায় একদম কমিয়ে 5 কেজি চাল খাওয়া বা 1 কেজি চাল খাওয়া? বা সল্টের কথা চিন্তা করেন, সম্ভব? এখন লবণের দাম আমাদের দেশে যে 1974 হচ্ছে যেটা ফেমিন হয়েছিল, যেটাকে বলে 74-এর মন্বন্তর, ওই সময় এটা হয়েছিল। সল্টের দাম তখনকার সময় লবণের দাম বেড়ে হয়ে গেছিল 30 টাকা কেজি। তখন 1 টাকাতে মানে 30 টাকা একটা সংসার চলতো প্রতি মাসে, মানে যে ডেইলি যে নেসেসারি যেগুলো যে কস্টিং, এটা 30 টাকা ছিল সেই সময়। 1 কেজি লবণের দামই হয়ে গিয়েছিল 30 টাকা, তাহলে বুঝেন কি পরিমাণ দাম বেড়েছিল। তো পসিবল লবণ ছাড়া তরকারি রান্না করা? এখন যদি লবণের দাম 10 গুণও বাড়ে, যেমন 80 টাকা ধরেন লবণের কেজি, এখন যদি এটা 1000 টাকা কেজি হয়, আপনার পক্ষে কি সম্ভব লবণের কনজাম্পশন কমানো?
সেম থিং, তেলের যে দাম বাড়ছে, সম্ভব তেলের যে এত দাম বাড়লো আমি চাইলাম আর তেলের কনজাম্পশন একদম হাফ করে ফেললাম? ধরেন রান্নার জন্য একটু তেলের কনজাম্পশন কমাতে পারেন, এখন আপনি কি আপনার যে পাবলিক ট্রান্সপোর্ট বা আপনার ওন যে ভেহিকেল আছে সেটাতে কি তেল ছাড়া চালাতে পারবেন? আপনি বলবেন ম্যাডাম আমি সিএনজি তে মুভ করবো, সিএনজি তে আগে ওইটা মুভ করার কথা এখন পরে আসে, আগে তেলের কনজাম্পশন চিন্তা করেন। আপাতত আপনি যে প্রেজেন্ট কনজাম্পশন আছেন এইটাকে কমাইতে পারবেন? একটু চিন্তা করে দেখেন। সো এই প্রোডাক্ট গুলো কি হয়, প্রাইসের যাই চেঞ্জ হোক না কেন এদেরকে কোয়ান্টিটি ডিমান্ডে তেমন একটা চেঞ্জ আছে? একটু বুঝেন। এই প্রোডাক্ট গুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে, আচ্ছা আমি না একটু ভুল লিখেছি, ভুলটা একটু বলে নেই, নামটা ভুল লিখেছি। সেটা হলো এলাস্টিকটাকে ইনএলাস্টিক লিখেছি আর ইনএলাস্টিকটাকে এলাস্টিক লিখেছি, আমি একটু ভুল লিখেছি, আমি ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে ইয়া হবে, যা ছিল তাই রাখি, জাস্ট জায়গাটাতে মুছে দিই। এটা হবে হচ্ছে ইনএলাস্টিক, ও এটা লেফট সাইডটাই হচ্ছে ইনএলাস্টিক ছিল, এটা ভুল ছিল, সরি। সো লেফট সাইডের আমার যে ফিগারটা আমরা দেখছি এখানে দেখেন ইটস লেস রেসপন্সিবল টু দ্য চেঞ্জেস ইন প্রাইসেস। দ্যাট মিনস আমার প্রাইস লেভেল যতটাই চেঞ্জ হোক না কেন সেখানে আমার কোয়ান্টিটি ডিমান্ডের তেমন একটা চেঞ্জ হবে না। আপনি যদি আরো বেশি, আপনার হয়তো মনে হতে পারে যে প্রাইস এখানে খুব বেশি চেঞ্জ হয়নি, তারপর দেখেন আমি যদি প্রাইস লেভেল আরো চেঞ্জ করে নিয়ে আসি তারপরে দেখেন এখানে কোয়ান্টিটি ডিমান্ডের খুব বেশি একটা পরিবর্তন হবে না। অর্থাৎ প্রাইস 10 থেকে যদি আমি 5 টাকা তো নিয়ে আসি, মানে একদম কমাই ফেললাম, অর্থাৎ 1/3 করে ফেললাম, তারপর কোয়ান্টিটি ডিমান্ডের তেমন একটা চেঞ্জ হবে না। সো দেয়ার আর সাম প্রোডাক্ট ফর উইচ হোয়াট এভার দ্য প্রাইস ইজ, আমার প্রাইস অনেক বেড়ে গেল আমাদের কোয়ান্টিটি ডিমান্ডের যেমন চেঞ্জ হয় না, তেমনি প্রাইস অনেক কমে গেল আমার কোয়ান্টিটি ডিমান্ডের তেমন কোনো চেঞ্জ হয় না। অ্যান্ড দিস প্রোডাক্ট আর মোর related with our daily necessities like rice or our demand for healthcare, education, shelter, clothes. সাপোজ আপনার বাড়ি ভাড়া যদি ডাবলও করে দেয়, আপনি যে বাসায় আছে সে বাসায় থাকবেন, সম্ভব আপনার পক্ষে বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া? ধরেন আপনার যতটুকু মিনিমাম না হলেই না সেরকম একটা বাসায় তো আপনি আছেন। এখন যদি বাড়ি ভাড়া সাপোজ 1000 টাকা, ওটার জায়গায় যদি 10,000 টাকা করে দেয় আপনার ওখানে থাকতে হবে না? আপনি হলে বলতে পারেন ম্যাডাম সুইচ করে যাবো, সুইচ করে দেন এর আশেপাশে সব জায়গায় বাড়ি ভাড়াটা বাড়ছে, একই রকম হারে বাড়লো, তাহলে আপনার এসে সুইচ করার জায়গা নাই, তো আপনি কি থাকতে বাধ্য না? বা আপনার এখন আপনি অসুস্থ, হেলথ কেয়ার সেক্টর যেই প্রাইসে হোক না কেন আপনাকে সেটা নিতে হবে না। এবার আসে কিছু প্রোডাক্ট আছে দে আর মোস্ট রেসপন্সিভ, তাদের চেঞ্জেসটা খুব বেশি, প্রাইসের সাথে তাদের চেঞ্জেসটা খুব বেশি হয়। তো এরকম প্রোডাক্টের মধ্যে যদি আমরা যাই, খেয়াল করে দেখেন তো, ওই যে ইয়েলোতে বলেছিলাম 70% সেল চলছে, তো ইয়েলোতে যখন 70% সেল চলছে আপনি প্রচুর ইয়েলোর প্রোডাক্ট কিনছেন না, বা রঙের প্রোডাক্ট কিনছেন না, সেল অফ, আপনি কি আর প্রোডাক্ট কিনবেন? আচ্ছা, বা ধরেন এখন যদি আমি বলি যে ধরেন স্বপ্নে অফার দিল, যে এটা তো আর কাঁচা বাজারে অফার দেওয়ার সময় এই জন্য স্বপ্নের কথা বললাম, যে স্বপ্নে অফার দিল, বললো যে ওখানে হচ্ছে কি শীতের সবজি 5 টাকা কেজিতে কিনতে পাওয়া যাবে। এখন আপনি জানেন বাজারে শীতের সবজির দাম হচ্ছে 20 টাকা কেজি, তো সেখানে স্বপ্নেতে 5 টাকা কেজিতে শীতের সবজি পাওয়া যাচ্ছে, আপনি যাবেন না স্বপ্নেতে শীতের সবজি কিনতে? মানে তখন আপনার ডিমান্ডটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রাইসের স্লাইটলি একটু চেঞ্জেস করলো কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড কি আমার অনেকখানি চেঞ্জ হবে না? বুঝতে পারছি? তাহলে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে খেয়াল করে দেখেন প্রাইস একটু চেঞ্জ হলে আমরা অটোমেটিক্যালি ডিমান্ডটা অনেকখানি চেঞ্জ করে ফেলি, বাট সেম প্রাইস লেভেল চেঞ্জ করলে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিমান্ড কোনোই চেঞ্জ হচ্ছে না। যে ধরেন চালের কেজি যদি 50 টাকা থেকে 100 টাকাও হয়ে যায়, আমার চালের ডিমান্ড যা ছিল আমার তাই রাখবো। বা চালের একই জায়গায় যদি আইসক্রিমের দাম 50 টাকা থেকে 100 টাকা হয়ে যায়, আমি আইসক্রিম খাওয়াই বন্ধ করে দিব না? বা আইসক্রিমের কথা বাদই দিলাম, ধরেন সফট ড্রিঙ্কস এর প্রাইস যদি 50 টাকা থেকে 100 টাকা হয়ে যায় আমি খাবোই না, দরকার নেই সফট ড্রিঙ্কস খাওয়া। আচ্ছা এখন হয়তো উইন্টার, আমার কাছে মনে হচ্ছে যে উইন্টার আমরা এখানে কফির দাম চিন্তা করি, কফির দাম ধরেন সাপোজ আপনার ইউনিভার্সিটির ওখানে কফি পাওয়া যেত, এখন পার কাপ কফি ছিল 15 টাকা, 15 টাকা থেকে যদি ওটার দাম 50 টাকা হয়ে যায় আপনি খাবেন কফি? আপনি সুইচ করার কথা পরে চিন্তা করেন, জাস্ট ফোকাস অন দ্যাট প্রোডাক্ট, আপনি প্রোডাক্টটা কনজিউম করবেন?
আমি কি বুঝাতে পারছি এলাস্টিসিটিটা কিভাবে কাজ করে? কথা বলতে হবে স্যাররা। আচ্ছা, তো আমি যখন চ্যাপ্টারটা শুরু করেছিলাম ওখানে আমরা একটা ছবি দেখেছিলাম, আমি বলেছিলাম যে আমি এটার অ্যান্সারটা দিব। সো এলাস্টিসিটিটা দিয়ে যে একটা টমেটো দেখেছিলাম, ওয়ান ইজ রোটেন অ্যানাদার ওয়ান ইজ ফ্রেশ। সো প্রাইসিং পলিসিটাই হচ্ছে এমন যে আমরা চাইলে সেখান থেকে এরকম আননেসেসারি প্রোডাক্টটাকে আমরা সেল করে দিতে পারবো, মানে এইভাবে প্রাইসিংটাকে ঠিক করা যায়, সেটাই আমরা আসলে এলাস্টিসিটি থেকে শেখার চেষ্টা করব। So the first term we are going to learn about that is price elasticity of demand, and already we have drawn that figure related this, that is আমরা যখনই how your demand will responsive towards the changes in price, that's actually decided by the price elasticity of demand, অর্থাৎ ডিমান্ড কতখানি প্রাইসের পরিবর্তনের সাথে চেঞ্জ হবে, প্রাইসের এক ইউনিট চেঞ্জের জন্য ধরেন স্পেসিফিকলি যদি বলতে চাই আমার ডিমান্ড কতখানি চেঞ্জেস হবে, দ্যাট উইল ফাইন্ড আউট ফ্রম দ্য প্রাইস elasticity of demand. সো আমরা এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের যে টার্ম যেটা ছিল আমরা এখান থেকে আমরা শিখবো, এবং এটার জন্য অলরেডি আমরা ছবি আঁকলাম। সো এখান থেকে আমরা ফাইন্ড আউট করলাম যে দেয়ার আর অ্যাকচুয়ালি টু টাইপস অফ গুড, ওয়ান ইজ মোর elastic, another one is less elastic. That means one is elastic, another one is inelastic. For inelastic product, whatever the changes in price level is, the quantity demand will be same, or the quantity demand, the change in quantity demand is very low. But for elastic product, the unit change in price, the quantity demand will change a lot. So we are going to find out this from there. So from this figure, we find out that is there is a formula. আচ্ছা, তাহলে প্রাইস elasticity of demand এর ইয়াটা ডেফিনিশনটা কি হবে, এটাও বইয়ে দেওয়া আছে, বা যদি আমি তাকে বলেছি যে আমরা কনসেপচুয়ালি যাব, সো আমরা কনসেপচুয়ালি এইভাবে বলতে পারি প্রাইস elasticity of demand will measure how much the quantity demand will changes for a unit change in price. আমি একদম এইভাবে আসলাম, আর বই কি বলছে যে the price elasticity of demand units free measure, হ্যাঁ প্রাইস elasticity of demand এটা একটা রেশিও, এই কারণে আমরা এটাকে কোনো ইউনিট পাই না। So that responsive the quantity demand the responsive of quantity demand of a goods to change in its price when all other influence on buying plan remaining the same. Yes, এটা একটা ভালো কথা বলেছে যে আর যে আদার ফ্যাক্টর, আমি বারবার বলছিলাম যে আমি সুইচ করে যাব বা অন্য প্রোডাক্টের কোয়ান্টিটি ডিমান্ড চেঞ্জ চিন্তা করব, ওগুলো আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি যে আমি সুইচ করব না, আমি এই প্রোডাক্টটা নিয়ে চিন্তা করব। তখন যেটা হবে যে প্রাইস elasticity of demand আপনাকে দেখাবে যে how much your quantity demand will change for a change in price level. So that will find out from the price elasticity of demand. So এরপরে আসে যে ফর্মুলাটা কেমন হবে। The formula will be look like this, that is price elasticity of demand. এটা এখন একটা ইউনিফর্ম ফর্মুলা আমরা শিখবো, যেটা এরপরে যতগুলো ফর্মুলা আমরা পাবো একই ফর্মুলাতে আমরা এটাকে ফরম্যাট করতে পারবো। সেটা হচ্ছে দেখবেন যে আমি যখন লিখছিলাম তখন একটু ফোকাস করছিলাম যে এই যে ডিমান্ডের উপর একটা বক্স দিলাম, আর একটা হচ্ছে গিয়ে প্রাইসের উপর একটা বক্স করেছিলাম। তো মনে রাখতে হবে যে এলাস্টিসিটির যে টার্মটা আছে, এলাস্টিসিটির টার্মের যে পরের যে টার্মটা থাকবে আমরা সেটা চেঞ্জেস বের করব ফর এ ইউনিট চেঞ্জিং elasticity আগের যে টার্মটা, দ্যাট ইজ প্রাইস, হুইচ মিনস যখন প্রাইস elasticity of demand আমি পড়ছি, the second term or the after term of elasticity is demand. So we would find out the changes of demand for a unit change in price, অর্থাৎ elasticity আগে যে টার্মটা। সাপোজ আপনার এখানে একটা প্রশ্ন হিসেবে আসলো যে ম্যাডাম এখানে প্রাইসের জায়গায় যদি সাপোজ ইনকাম থাকতো তাহলে আপনি কি হতো, তো একই জিনিস ইনকাম elasticity of demand থেকে আমি এটাই বের করতাম যে the changes in demand for a unit change in income. ইনকামের এখানে একটা চেঞ্জ হয়েছে, সে কারণে আমার প্রাইস ডিমান্ডের কতখানি চেঞ্জেস হয়েছে সেটা আমরা ইনকাম elasticity of demand থেকে বের করছিলাম। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে যাব। তো মেইন কথা হচ্ছে এলাস্টিসিটির পরে যে টার্মটা থাকবে সেটার চেঞ্জেসটা বের করবো হচ্ছে এলাস্টিসিটির মানে আগের টার্মটার জন্য, মানে ওনার একটা চেঞ্জেস হবে কিন্তু আমরা মেজারমেন্ট করবো যে এলাস্টিসিটির পরে যে টার্মটা সেটার জন্য। তো সেখান থেকে আমরা যদি যাই ফর্মুলাটা এবার আসি, মনে রাখতে হবে যেহেতু আমরা এখানে চেঞ্জেসটা বের করার চেষ্টা করবো, এটা বেটার হচ্ছে কি পার্সেন্টেজ চেঞ্জটা বের করা, পার্সেন্টেজ ওয়াইজ, অর্থাৎ 100% এর মধ্যে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, যে ধরেন 5 to 10% চেঞ্জ হয়েছে, এইভাবে আমাদের চেঞ্জেসটা বের করতে সুবিধা হয়।
পার্সেন্টেজে বের করা আমাদের মানে হিসেবটা করা যে ধরেন 100 ভাগের মধ্যে আমি যদি বলি 10 ভাগ, তাহলে আমাদের কিন্তু আমরা বুঝতেই পারি যে ধরেন 1000 মানুষ যদি থাকে তার মধ্যে 100 জন মানুষ এই কাজটা করছে। এইভাবে পার্সেন্টেজে চেঞ্জ করা মানে হিসেব করাটা ইজি হওয়ার কারণে আমরা এখানে পার্সেন্টেজ চেঞ্জ গুলো বের করব। তো যেটা ছিলাম যে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, তো এখানে যেহেতু আমার বুঝলামই যে এলাস্টিসিটির পরের টার্মটাকে ইউনিট চেঞ্জ বের করব, পরের টার্মটা চেঞ্জেস বের করব ফর the unit change in elasticity আগের term which is price. So the formula will be look like this, that is percentage change in quantity demand, অর্থাৎ নিউমেরিটরে আমার এই পরের টার্মটা বসবে, that is demand এর চেঞ্জেসটা বসবে, and denominator-এ আমার বসবে হচ্ছে গিয়ে আগের টার্মটা, that is price, so divided by percentage change in price. So price elasticity of demand, এটার জন্য আমার ফর্মুলাটা এরকম হবে যে percentage change in quantity demand divided by percentage change in price. ফর এক্সাম্পল আমার আগের মতো আরেকটা লিখি, যেমন যদি আমার এখানে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড আমাকে বের করতে হতো, ধরেন এরকম আছে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড আমি বের করছি, এটা আমাকে যদি বের করতে বলতো তখন আমার ফর্মুলাটা দেখতে কেমন হতো। ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড যদি আমাকে বের করতে বলতো, তো ঠিক একইভাবে আমার হচ্ছে গিয়ে আমরা যেটা বের করতাম, দ্যাট ইজ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। অর্থাৎ এখানেও কিন্তু আমার ইনকাম মানে আমার যেটা হচ্ছে যে এলাস্টিসিটি যে আগে টার্মটা আছে সেটা চেঞ্জেস এর জন্য, সেটা ইউনিট চেঞ্জেস এর জন্য আমরা এলাস্টিসিটি পরের টার্মটার চেঞ্জেসটা মেজারমেন্ট করছি। তো একইভাবে ফর্মুলাটা কিন্তু একই রকম ভাবে আসবে, অর্থাৎ এই একটা ফর্মুলা যদি আমরা বুঝে যাই আমাদের আর বাকি ফর্মুলাগুলো মেমোরাইজ করা দরকার নেই। তাহলে আমাদের সেই ওয়েজ আমরা ফর্মুলাটা কিভাবে যাচ্ছি, ফর প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড পরের টার্মটা দ্যাট ইজ ডিমান্ড, তো ওটা উপরে যাবে, তো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, আমরা এইভাবে আসলাম। এবার আসি যে যখন আমরা পার্সেন্টেজটা বের করব, আপনারা এগুলো করেন ম্যাথমেটিক্যাল টার্মে, এটা আপনাদেরকে বোঝানো আমার জন্য এই জন্য খুব সুবিধা। তো আমরা যখন পার্সেন্টেজটা বের করতে যাই, এখানে আমার ফর্মুলা দিয়ে দিয়েছে এই জন্য আমার খুব সুবিধা, তারপর আমি একটু আসবো। সেটা হচ্ছে কি আমরা যখন পার্সেন্টেজটা বের করতে যাচ্ছি, আমি হোয়াইট বোর্ডে যাই তাহলে আমার জন্য সুবিধা হবে। তো আপনারা যখন হচ্ছেন গিয়ে দেখবেন যে আমরা একটা টার্ম ইউজ করি, আমি এটা যেহেতু আমার কিবোর্ডে এই সিম্বলটা নাই এখানে আমি এটা একটু ড্র করছি এখানে, তো দেখবেন যে আমরা একটা টার্ম ইউজ করি হুইচ ইজ এরকম ট্রায়াঙ্গেল একটা সিম্বল আঁকি, একটা জাস্ট ট্রায়াঙ্গেল আঁকি, এটাকে আমরা কি বলি? এটাকে কি আমরা ডেল্টা বলি না? দেখবেন যে অনেক ক্ষেত্রে এরকম একটা ট্রায়াঙ্গেল সিম্বল ইউজ করি এবং এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ডেল্টা। যদি না ইউজ করে থাকেন তাহলে দেখবেন যে এই সিম্বলটা ইউজ হয়, আমি তো পড়ে আসছি স্পেশালি হচ্ছে কি আমরা যখন ক্যালকুলাস করি, ক্যালকুলাসে দেখবেন যে সিগমা সিম্বলটার এগেনস্টে অনেক সময় আমরা এই ডেল এই অর্থাৎ এই ট্রায়াঙ্গেল সিম্বলটা ইউজ করি এবং একই ওখানে কিন্তু চেঞ্জেসটাই বোঝায়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন যেটাকে আমরা বলি বাংলায়। সো এরকম স্মল চেঞ্জেস গুলো কিন্তু আমরা ওই সিগমা সিম্বলটা দিয়ে দেখি, বা যে এখানে যেটা হচ্ছে গিয়ে ডেল্টা সিম্বলটা দিয়ে আমরা দেখছি। তো এই যে ট্রায়াঙ্গেল যে সিম্বলটা আমরা দেখলাম, এই ট্রায়াঙ্গেল সিম্বলটা আমরা নাম দিচ্ছি হচ্ছে ডেল্টা। তো প্রথম যে অংশটা আমরা বের করতে চেষ্টা করব, মানে যেহেতু আমাকে একটা ফর্মুলা আসতে হবে, একই জিনিস যদি বুঝে ফেলেন তাহলে আর একটা মেমোরাইজ করতে হবে না। তো দেখেন আমার যে ফর্মুলাটা ছিল ফর প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, আচ্ছা আজকে কিন্তু লিখতে হবে স্যার, আমার যাতে এটা না বলতে হয় যেহেতু আমরা ফর্মুলা ডিরাইভ করছি, এগুলা যাতে একটু লিখেন। আমার আর আসলে অনলাইন ক্লাস ভালো লাগে না, এই যে যেই ক্লাসগুলোতে প্রচুর লিখতে হবে, আমি জানি না আপনারা আসলে লেখেন কিনা। আপনারা কি আদৌ লেখেন নাকি এই জাস্ট ক্লাস অন করে ঘুমায় গেছেন? না ম্যাম, লিখতেছি ম্যাম। আমার কাছে এটা খুব মানে এই জিনিসগুলো লেখা খুব জরুরি, কারণ এগুলা না লিখলে বুঝবেন না। এখন দেখেন এটার ফর্মুলা যখন আমি আসতে যাচ্ছি, এখানে আমরা দুইটা টার্ম হচ্ছে খুব ইম্পর্টেন্ট দেখছি, ওয়ান ইজ পার্সেন্টেজ, অ্যানাদার ওয়ান ইজ চেঞ্জ। এই দুটো থেকে আমরা আসলে এটার ফর্মুলাটা লিখে ফেলতে পারবো। সো পার্সেন্টেজ বলতে আসলে কি বোঝায়? পার্সেন্টেজ বলতে আমরা যে সিম্বলটা ইউজ করি সেটাও আমরা জানি, এই যে আমরা পার্সেন্টাইল সিম্বলটা ইউজ করি, এটা নিয়ে আমার কোনো হেডেক নেই, এটা আমরা পাবো। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, আমি একটু ভুল লিখেছি এখানে, জাস্ট ডিমান্ড লিখে ফেলেছি, এখানে হবে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড যখন আমি লিখছি, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড যখন আমি লিখছি,
তো এখানে আমার ফর্মুলাটা আমরা অনেকটা এইভাবে আনতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে আমি পার্সেন্টেজ সিম্বলটা আনলাম, দেখেন আমি কথাটা অনুযায়ী, আচ্ছা এটা যেহেতু ভুল লিখে ফেলছে এটা ঠিক করি। এটা হবে আসলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড যখন আমি বের করতে যাচ্ছি, so when I try to find out the percentage change in quantity demand here, our focusing point is two. One is percentage, another one is change. So for percentage, we can use, I mean, iterary just formula লিখছে, so we can use the percentile sign, then percentile, এটার পাশে কি আনতে পারি, change. For change আমরা দেখলাম যে আমরা একটা সিম্বল ইউজ করবো, that is delta. So আমি ডেল্টাটা বসালাম, পার্সেন্টেজ চেঞ্জ ডেল্টা। কোয়ান্টিটি ডিমান্ড, সো কোয়ান্টিটি ডিমান্ডকে আমরা এখানে নর্মালি ক্যাপিটাল কিউ দিয়ে কোয়ান্টিটিটাকে দেখাই, আর যেহেতু এখানে ডিমান্ডটাকে দেখাতে হবে, সো আমার এখানে স্মল ডি দিয়ে পার্সেন্টেজ চেঞ্জ ইন এই যে এরকম কিউডি কোয়ান্টিটি ডিমান্ড, কারণ কোয়ান্টিটি সাপ্লাই বলে আমার একটা টার্ম আসবে, সেটার কারণে আমরা এখানে কিউডি দিলাম। সমস্যা হলো এতটুকু তো আমার ফর্মুলা চলে যাওয়ার কথা, কিন্তু যদি একটু বইও দেখে আসি, বইয়ে কি করলো, বইয়ে খেয়াল করে দেখেন যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড যখন আমরা বের করছি, ওখানে এই যে ফর্মুলাটা অলরেডি লিখেছি, যে দেখেন পার্সেন্টাইল ডেল কিউ ডেল্টা কিউ, এটা কিন্তু বইয়ে লিখেছি। তো এতটুকু থেকে আমার কথা হচ্ছে গিয়ে আমি ক্যালকুলেশনটা কিভাবে করবো, ক্যালকুলেশন তো করার আমার জায়গা নেই, তো এই ক্যালকুলেশন করার জায়গাটা এখন বের করবো, যে পার্সেন্টেজ মানে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, এইখান থেকে আমরা ফর্মুলাটা এখন মানে ওইটা তো বের করলাম, মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন সিম্বলটা কি হবে, সেখান থেকে এটা আসলে ভাঙবো কিভাবে সেটা এখন দেখবো, ভাঙার জায়গাটা। সো পার্সেন্টেজটা পরে আসে, কোয়ান্টিটি ডিমান্ডটা আমরা কিভাবে, ডেল কিউটা কিভাবে বের করি সেটা বলি। ডেল কিউটা আসলে বের করা যায় হচ্ছে গিয়ে ডেল্টা অর্থাৎ চেঞ্জেসটা আমরা সবসময় বের করি হচ্ছে গিয়ে নিউ মাইনাস ওল্ড, অর্থাৎ বা আরো যদি ভালোভাবে বলতে চাই বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়, বা নতুন যেটা আসে নতুনটা থেকে পুরানটা বিয়োগ করলে ডেল্টা বা যে চেঞ্জেস যেটা বলছিলাম এটা বের করা যায়। একটু লিখেই রাখি, এই ডেল্টাটা যখন আমরা বের করব, ডেল্টাটা হবে এরকম যে নিউ মাইনাস ওল্ড। নিউ ভ্যালুটা এখন যাই হোক না কেন, নিউ ভ্যালুটা যদি স্মলও হয় এটা আমার হেডেক না, নিউটা থেকে ওল্ড মাইনাস করলে আমরা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ মানে ডেল্টাটা আমরা বের করে ফেলতে পারবো। তো এখানে যখন হচ্ছে গিয়ে আমরা ডেল কিউ বের করতে যাচ্ছি, যে ডেল্টা কিউডি এটা যখন বের করতে চাচ্ছি, তো আমরা এটার জন্য যেটা করতে পারবো যে নিউ কোয়ান্টিটি আমি জাস্ট কিউ দিয়ে লিখলাম মাইনাস ওল্ড কোয়ান্টিটি দিলেই আমরা হচ্ছে গিয়ে এখানে ডেল্টা কিউ বের করতে পারবো। বাট দ্য প্রবলেম ইজ ইন পার্সেন্টাইল সাইন। পার্সেন্টাইলটা আমরা অনেকভাবে বের করতে পারি, আমরা জানি যে ভ্যালুগুলোকে সাম আপ করে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পার্সেন্টেজটা আসে, এটা হচ্ছে সবচেয়ে ইজি ফর্মুলা। কিন্তু এখানে দেখা যাবে যে আমরা যখন এলাস্টিসিটি মেজার করতে যাব, ওখানে আমরা দুইটা প্রোডাক্ট পাবো, মানে একটা প্রোডাক্টের দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে ওল্ড ভ্যালু, একটা হচ্ছে নিউ ভ্যালু, এরকম পাবো। সেটা প্রাইসের ক্ষেত্রে, কোয়ান্টিটির ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে নিউ। তো সেখানে আমি যখন এই পার্সেন্টেজটা বের করতে যাব, এটা আসলে ওই যে বললাম যে অনেকগুলো ভ্যালু থাকলে সেটাকে সাম আপ করে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো আই ক্যান ফাইন্ড আউট দ্য পার্সেন্টাইল থিং, বাট হিয়ার ভ্যালু ইজ অনলি টু, নিউ এন্ড ওল্ড। সো সেখান থেকে আসলে এইভাবে ক্যালকুলেশন করাটা ইজি না। সেই কারণে আমরা এখানে যেটা যাব সেটা হচ্ছে উই উইল গো ফর দ্য অ্যাভারেজ থিং। ইয়েস, যখন পার্সেন্টেজ কাজ করে না তখন এটার যেটাকে বলা যায় যে সিনোনিম হিসেবে বা এটার সাপ্লিমেন্ট হিসেবে আমরা তখন অ্যাভারেজ বের করি। সো এরপরে আমরা যেটা করব যে আমরা অ্যাভারেজটা বের করব, অ্যাভারেজ অফ কিউ, অর্থাৎ কিউ যেটা আছে সেটার আমরা এটার অ্যাভারেজ মানে কোয়ান্টিটি যেটা আছে সেটার অ্যাভারেজটা বের করে নিব। তো কোয়ান্টিটিটার অ্যাভারেজ যদি বের করতে যাই তাহলে ফর্মুলাটা আরো স্পেসিফিকলি এটা দেখতে কেমন হবে, যে নিউ কোয়ান্টিটি মাইনাস ওল্ড কোয়ান্টিটি হচ্ছে ডেল্টা কিউর ভ্যালু যেটা ছিল সেটা লিখলাম, ডিভাইডেড বাই এভারেজ কিউ বের করতে যাচ্ছি। তাহলে এভারেজ আমরা কিভাবে বের করি, যতগুলো ভ্যালু থাকে সবগুলোকে যোগ করে নাম্বার অফ ভ্যারিয়েবল দিয়ে ডিভাইডেড করে দিই, এভাবে করি না? তো এখানে আমি যেহেতু আমার ভ্যারিয়েবল কয়টা আসলো, দুইটা না,
মানে একটা নতুন কোয়ান্টিটি পাচ্ছি আর একটা পুরাতন কোয়ান্টিটি পাচ্ছি। তাহলে আমরা যদি এই নিউ কোয়ান্টিটিটাকে কি করব, নিউ কোয়ান্টিটি, তাহলে এই দুটো কোয়ান্টিটিকে আমরা যোগ করব এভারেজ। আচ্ছা এভারেজের টার্মটা আরেকবার বুঝে। ধর আমার ক্লাসে 10 জন স্টুডেন্ট আছেন, 10 জন স্টুডেন্টের আমি এভারেজ হাইট বের করতে চাচ্ছি। সো ফর দ্যাট আমি কি করব, I just add up their height, then I will divide it the total height by 10. So I will find out the average height. ঠিক না? এইভাবে হবে না? যেমন এখন একটা টার্ম নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে। আমাদের প্ল্যানিং মিনিস্টার উনি বলেছেন যে বাংলাদেশের মানুষ কিভাবে বড় লোক হয়ে যাচ্ছে তারা নিজেরাই বুঝতে পারছে না, এরকম একটা কথা বলেছে না? বলেছে কিনা? আবার কোনো কথা নেই। আচ্ছা আমি যাকে বলবো র্যান্ডামলি সে কথা বলবে, এইভাবে ক্লাস করা যায় না। সাইফুর রহমান কথা বলেন। ইয়েস ম্যাম। আপনি কি শুনেছেন রিসেন্ট প্ল্যানিং মিনিস্টার কি বলেছে? না ম্যাম। টিভি দেখেন না? নিউজ চ্যানেল পড়েন না? ম্যাম কম দেখা হয়, মানে ফেসবুকে বেশিরভাগ স্ক্রল করা হয়। তো ফেসবুকে স্ক্রল করলেও কি নিউজ দেখি না আমরা? ম্যাম আসে নাই সামনে। আচ্ছা কে এই নিউজটা আমাকে ডিটেল বলতে পারবেন? একটা এরকম একটা একটা নিউজ নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে, একটা ক্লাসের 47 জন স্টুডেন্ট, এর মধ্যে কেউ এটা জানেন না? ইজন্ট ইট ফানি? মানে কি ক্লাস নিচ্ছি এনারা, দেশে কি ঘটে যাচ্ছে এগুলা নিয়ে কিছু জানে না। আমার মতো একটা বুড়া মহিলা সে জানে। এমনিতে হেডলাইনটা দেখছি, ভিতরে কিছু দেখি নাই। আমাদের প্ল্যানিং মিনিস্টার উনি বলেছেন যে বাংলাদেশে মানুষ কিভাবে বড়লোক হয়ে যাচ্ছে তারা নিজেরা বোঝা যায়। অয়েল প্রাইস ইনক্রিজ নেই, উনি এটা বলেছেন যে বাংলাদেশের মানুষের যে কিভাবে বড়লোক হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি। ম্যাম ওই যে রাতারাতি বড় হইতেছে ওইটা? জি, রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে আমরা বুঝি না, কথাটা কিন্তু আচ্ছা সত্যি। আমি কিন্তু কথাটাতে ম্যাম হাসি। এটা তো স্বাভাবিক জিনিস। না 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 না, রাতারাতি আমরা আসলে আমরা বড়লোক হচ্ছি, কিন্তু কি এভারেজ। ম্যাম বড় লোক তো হইতেছে 2-4 জন, সবার নাম দিতেছে, এখন তো কিছু না করার না নাই। না 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 না, আপনার এটার উত্তর আমি দিচ্ছি। আমি যখন ম্যাক্রো ইকোনমিক্স এ বের করতে, মানে ওভারঅল ইকোনমিতে যখন আমি পার ক্যাপিটা ইনকাম বের করতে যাব, অর্থাৎ সবার ইনকাম কতটুকু পার পার্সন হিসেবে, তখন কিন্তু আমরা ওই সাপোজ আমার ইনকাম কত, হাসিদের ইনকাম কত, বা আপনার ধরেন শহীদুলের ইনকাম কত, এইভাবে আমরা বের করি না। আমরা যেভাবে বের করি আমরা হচ্ছে গিয়ে সবার ইনকামটাকে যোগ, মানে এভারেজ ইনকামটা বের করি। তো অ্যাভারেজটা যখন বের করি এখানে কিন্তু স্পেসিফিক ভ্যালুটা আসে না। এখন ধরেন বাংলাদেশে 10% মানুষের ইনকাম বেড়ে এখন যা ছিল তার 3 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমি বাংলাদেশের ওভারঅল ইনকাম বের করতে যাব এটা তো পার্সেন্ট, মানে অ্যাভারেজে হিসেব করব, বুঝি নেই? তো ধরেন 3 জন মানুষ আছে, একজনের ইনকাম 10 টাকা আর বাকি জনের ইনকাম হচ্ছে কি 0, তাহলে পার ক্যাপিটা ইনকাম কত এখানে? 3 টাকা সামথিং। এখন যেই মানুষটার ইনকাম 10 টাকা ছিল তার ইনকাম বেড়ে 10 টাকা জায়গায় 100 টাকা হয়ে গেল, বাকি দুজনের ইনকাম 0ই আছে। তাহলে পার ক্যাপিটা ইনকাম বেড়ে কতটুকু হলো? 33 টাকা হয়ে গেল না? 100 কে আমি এখন 3 দিয়ে ভাগ করলাম, তো বাকি দুজনের ইনকাম বাড়ছে কি বাড়ছে না? ইটস নট ফ্যাক্টর, ওভারঅল ইনকামটা তো বাড়ছে। তো বাংলাদেশে যেটা হচ্ছে যে বাংলাদেশে ওভারঅল আমাদের কিন্তু প্রোডাকশন ভালো, আমাদের কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বেশ ভালো, এক্সপোর্টটা স্পেশালি বেশ ভালো, তো আমাদের ইনকাম তো বাড়ছে। উনি ওটাই বলছে যে বাংলাদেশে তো মানুষের ইনকাম বাড়ছে, তো ওই প্যারামিটার গুলো তো বলে বাংলাদেশের মানুষ রিচ। এখন যদি আমি বলি বাংলাদেশের মানুষের হাতে টাকা নাই, তেল কিনতে পারতেছে না, চাল কিনতে পারতেছে, এটা খুব অ্যাবসার্ড একটা বিষয় হয়ে যায়। তো এই জিনিসটা এখানে আনলাম এই কারণেই, যখন আমি এই এভারেজ কিউটা বের করছিলাম, অর্থাৎ এভারেজ কোয়ান্টিটিটা বের করার চেষ্টা করছিলাম, যেটা আমার এখানে পার্সেন্টেজ বের করার কোনো ওয়ে নাই, আমরা এই জন্য এভারেজ বের করতে যাচ্ছি। তো আমরা ফর্মুলাটা কিভাবে নিলাম, যে এখানে যেহেতু আমার দুইটা কোয়ান্টিটি ছিল, নিউ আর একটা হচ্ছে ওল্ড, সো আমরা নিউ কোয়ান্টিটিটাকে ওল্ড কোয়ান্টিটির সাথে যোগ করলাম, করার পরে এটাকে 2 দিয়ে ভাগ করলাম, সেখান থেকে আমরা আমাদের এভারেজ কিউটা পেয়ে গেলাম। এইভাবে আমরা এখানে কাজ করব। সো তাহলে ফর্মুলাটা লিখে নিই, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড আমরা কিভাবে বের করলাম। তো ফাইনালি আমার ফর্মুলাটা এরকম দাঁড়াবে। সেম থিং এখানে আরেকটা আসবে, যেহেতু আমার নিউমেরিটরে আমরা দেখবো যে প্রাইসের বিষয় আছে, তো সেখান থেকে আমরা বের করতে হবে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। আমরা এখানে আবার প্রাইসেরটাও আনবো। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস যখন আমরা আবার এখান থেকে বের করব,
তখন আমার ফর্মুলাটা কেমন দাঁড়াবে এখন সেটা দেখি। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস যখন আমরা বের করছি তখন হচ্ছে গিয়ে একই রকম। সো আমি পার্সেন্টাইল সিম্বলটা ইউজ করুন, দেন ডেল্টা, দেন এখানে কি আসবে পি। হ্যাঁ আমরা বের করলাম। তাহলে ফর্মুলাটা কেমন হবে দেখতে? একই রকম ভাবে ফর ডেল্টা পি আমরা কি করব, নিউ ভ্যালু থেকে ওল্ড ভ্যালুটা মাইনাস করব। সো নিউ প্রাইস থেকে আমি একই রকম মানে এই ফর্মুলাটা বুঝলে আমরা বাকিগুলো সবই লিখতে পারবো। আমরা ওল্ড প্রাইসটা মাইনাস করব ডিভাইডেড বাই, যেহেতু পার্সেন্টেজ আছে আমরা এখানে পার্সেন্টেজ বের করার কথা, কিন্তু যেহেতু পার্সেন্টেজ বের করতে পারছি না তাহলে আমরা এভারেজ পি তে বের করাতে যাবো। তো এভারেজ পি টা বের করার ওয়ে হচ্ছে গিয়ে আমরা নতুন যে ভ্যালুটা আছে মানে দুটাকে যোগ করব, প্রাইসগুলোকে যোগ করে আমরা যেটা করব, আমরা নিউ প্রাইস এন্ড ওল্ড প্রাইসটাকে যোগ করছি, করে হচ্ছে কি এটাকে 2 দিয়ে ডিভাইডেড করে দেব, যে টার্মটা আসবে। So that will be our formula. সেভাবে বের করবো। এটা একটু লিখি ম্যাম এটা হচ্ছে এভারেজ বের করা ছাড়া আর কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটা আমরা সাধারণত পার্সেন্টেজের যখন আমরা বের করতে পারি না তখন আমরা এই সাধারণত এভারেজটা বের করে থাকি। পার্সেন্টেজ যখন কোনো কারণে, যেমন এখানে আমার পার্সেন্টেজ বের করার জন্য যত সাফিসিয়েন্ট ভ্যালু নাই, অনেকগুলো ভ্যালু দরকার ছিল, তাহলে আমি পার্সেন্টেজ বের করতে পারতাম। তো যেহেতু বের করতে পারছি না তখন আমরা এভারেজে যাচ্ছি। তো ঠিক একই ভাবে আমরা যদি পার্সেন্টেজ চেঞ্জ করা দরকার তখন হচ্ছে গিয়ে এই জায়গাটাতে আমরা এইভাবে বের করব, যেহেতু আমরা পার্সেন্টেজ বের করতে পারছি না। সো উই উইল গো ফর দ্য এভারেজ। ওকে, ফর্মুলাটা লিখেছি নিশ্চয়ই। তারপরে এখন দেখি যে আপনার মনে হয় হ্যাঁ ম্যাডাম কি আন্দাজে একটা ফর্মুলা লিখে দিল। এটা আসলে আন্দাজে কোনো ফর্মুলা দিলাম না, এটি আমার বইয়ে ফর্মুলাটা। তো ফর্মুলাটা বইয়ে একেবারে লিখে দিয়েছে, আমরা অনেক ক্ষেত্রে বের করতে বুঝতে পারতাম না যে আসলে কিভাবে বের করলো। তা আমরা এই জন্য হচ্ছে কি এখানে ফর্মুলাটা আমি একবার লিখে নিই। এই যে দেখেন ডেল্টা পার্সেন্টেজ ডেল্টা পি ইজ ইকুয়াল টু ডেল্টা পি ডিভাইডেড বাই পি এভারেজ। যে ডেল্টা পি বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে নিউ পি মানে নিউ থেকে ওল্ড টাকা মাইনাস করবেন, দ্যাট ইজ চেঞ্জ ইন প্রাইসটা আমার বের করতে হবে ডিভাইডেড বাই এভারেজ অফ প্রাইস। তো চেঞ্জ ইন প্রাইসটা আমরা বের করবো হচ্ছে নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস থেকে, এন্ড এভারেজ প্রাইসটা বের করবো হচ্ছে কি টার্ম গুলোকে যোগ করে এভারেজ টার্মটা বের করে এখান থেকে একটা ভ্যালু আসবে। এন্ড যখন আমরা পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডটা বের করতে যাবো, সেম দ্য ফর্মুলা উইল বি সেম, দ্যাট ইজ ডেল্টা কিউ ডিভাইডেড বাই Q average. So delta Q means হচ্ছে গিয়ে new quantity minus all quantity divided by the quantity average, which means the overall price, we will add up the overall price, then it will divided by 2. It will divided by 2 because here we will use only 2 prices. এখানে দুইটা প্রাইস ছাড়া আমরা কখনোই বেশি ইউজ করব না। প্রশ্ন হতে পারে ম্যাডাম কেন দুইটা প্রাইস ইউজ করব? যেহেতু আমরা একটা ওভারঅল টাইমের চেঞ্জেসটা বের করার চেষ্টা করছি। যে বললাম যে দেখালাম যে একটা পয়েন্ট যেখান থেকে আমরা স্টার্ট করলাম যে অনেক হাই প্রাইস ছিল, দেন আমি আর একটা প্রাইস ছিলাম যেটা একটু লো প্রাইস, কিন্তু সেখানে আমার কোয়ান্টিটি ডিমান্ডটা কতখানি চেঞ্জ হয়েছে সেটা বের করার চেষ্টা করছিলাম। তো এটার জন্য হচ্ছে গিয়ে এইভাবে আসলাম। তো এবার আসে আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা আসলে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডটা কিভাবে ক্যালকুলেশন করব এবং এখান থেকে আমরা ফার্দার কিভাবে আসলে কমেন্ট করতে পারবো। সো লেখেন ফর এ প্রোডাক্ট, এখন একটা ম্যাথ করবো আমরা, তার আগে ম্যাথসটা লিখে ফেলি। লেখেন ফর এ প্রোডাক্ট, PRODUCT, for a product when the price was
for a product when the price was 50 টাকা per kg, for a product when the price was 50 টাকা per kg, 50 টাকা per kg ছিল, when the price was 50 টাকা per kg, the quantity demand was, when the price was 50 টাকা per kg, the quantity demand was, when the price was 50 taka per kg, the quantity demand was 20,000, 20 মানে 20,000, হ্যাঁ 20,000 kg. So কি বললাম, for a product when the price was 50 টাকা per kg, 50 টাকা per kg ছিল, in that time the quantity demand was 20,000 kg. Now the price increases to 80 টাকা. ম্যাম 20,000 টাকা কেজি শুধু কেজি 20,000 kg. জি ম্যাম 20,000 kg. When the price was 50 taka per kg, the quantity demand was 20,000 kg. Now the price increases to 80 taka per kg. Now the price increases 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 80 taka per kg. So the quantity demand has become 14,000 kg. Calculate the price elasticity of demand. Calculate the price elasticity of demand. Calculate the price elasticity of demand and make a comment about it. So আমি অলরেডি আমার যে ভেরিয়েবল গুলো দেওয়া আছে আমি জাস্ট ওগুলো এখানে লিখে ফেললাম। ম্যাম প্রাইস ইলাস্টিসিটি Calculate the price elasticity of demand and make a comment about it. এটার ব্যাপারে একটা কমেন্ট করতে হবে। মানে কি কমেন্ট করবেন এটাও প্রশ্ন, ম্যাডাম কি কমেন্ট করব, এটা এলাস্টিক না ইলাস্টিক এটা বলতে হবে। অর্থাৎ প্রাইস চেঞ্জের সাথে ডিমান্ডে কি অনেক চেঞ্জ হচ্ছে, না প্রাইস চেঞ্জের সাথে ডিমান্ডে কোনো চেঞ্জই হচ্ছে না, এই কমেন্টটা আমরা করতে পারবো। এখন আপনি বললেন কিভাবে করবো ম্যাডাম, এটা আগে ম্যাথটা করে নিই তারপর আমরা আসলে করাটা বুঝবো। এখন তো কেবল এলাস্টিসিটি বুঝেছি, এখনো তো ম্যাথ করার জায়গায় আসি নাই। তো দেখেন এই ভ্যালুগুলো আমার দেওয়া ছিল, আমাকে এখান থেকে বলেছে যে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডটা বের করতে। প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা সিম্বল আছে, আমরা বইয়ে দেখে নেই আগে তারপর আমরা লিখবো। আমি সিম্বলটা একবার চট করে ইউজ করলে আপনি অনেক ক্ষেত্রে বুঝবেন না যে এই সিম্বল, আমি কারণ এখানে অনেকগুলো সিম্বল ইউজ করেছি। তো প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের সিম্বলটা হচ্ছে পিডি। কোথায়, এখানে একবারও কি লেখা নাই? এটা আবার ম্যানকির বইয়ে যেতে হবে এটা দেখাইতে, কোথাও লেখা নাই। আচ্ছা আমি লিখে দেখাচ্ছি। প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা মানে সিম্বল আছে, সেই সিম্বলটা দিয়ে আমি এখানে লিখে ফেলতাম। তো বইয়ে আমি খুঁজে দেখলাম এই সিম্বলটা আছে কিনা। সিম্বলটা দেখতে অনেকটা এরকম হয়, এই যে এরকম একটা এরকম সাইন আনি, দেন ছোট হাতের ডি লেখায় ইডি, বুঝতে পেরেছেন? ইডি মানে ইটা আবার আমরা ক্যাপিটাল ইর মতো লিখি না, তো এটাকে একটু এরকম ঘুরিয়ে লিখি ইডি এইভাবে দিয়ে দেন স্মল ডি। সো আমাকে এখানে বললো হচ্ছে কি প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডটা বের করতে, দিয়ে এটার উপরে কমেন্ট করতে। তো আমি শর্টকাটে যাচ্ছি, যেহেতু ফর্মুলা গুলো আমরা জানি, এখানে আমার তখন ফর্মুলা লিখতে হবে যে আমরা ফর্মুলাটা কি জানি। For price elasticity of demand, the formula is percentage change in quantity demand
ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। লেকচার তো তোলার কথা, আমি তো খুব ভালো মতো বুঝতেছি আপনার লেকচার তুলেন নাই। লেকচারটা উল্টায় দেখেন, ওখানে একটা ফর্মুলা লিখেছি না, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তো ওইটারই আমরা ভেঙে ভেঙে লিখেছি, তো আমি ভাঙা অংশটাতে যাচ্ছি। তো আমি অলরেডি ফর্মুলা মানে আমার যে গিভেন দ্যাট ছিল সেখান থেকে আমি এটা লিখেছি। দেখেন আমাকে প্রথমে বলো when the price was 50 টাকা পার কেজি, the quantity demand was 20,000 কেজি, 20,000 কেজি প্রোডাক্ট সেল। আমি ধর এটা চালের ডিমান্ডই চিন্তা করছি। এখন এটা প্রাইস কমে হয়ে গেল, বেড়ে হয়ে গেল হচ্ছে কি 80 টাকা পার কেজি, so the quantity demand has become 14,000 কেজি। আমাকে এখানে কিন্তু কিছু বলে নাই বেড়েছে না কমেছে, জাস্ট বললো যে এইটুকু চেঞ্জ হয়েছে। সো বললো নাও ক্যালকুলেট দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড কমেন্ট করতে বলেছে। তো আমার তাহলে কি করতে হবে? ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি প্রাইস, দেন দুইটাকে ডিভাইডেড করলে আমি এখানে অ্যান্সারটা পেয়ে যাবো। তো আমি এটা একসাথে করছি, আপনারা চাইলে এটা ভেঙে ভেঙে আনতে পারেন এবং ফর্মুলাটা এখানে লিখতে হবে। আমি এখানে শর্টকাটের জন্য ফর্মুলা লিখছি না, একটু বইয়ে দেখায় আনি, বইয়ে কিন্তু এটা ভেঙে ভেঙে করেছে, বই থেকে আইডিয়া পাবেন। ঠিক এইভাবেই আমরা ম্যাথটা করব। বইয়ে কোনো ম্যাথস দেওয়া নেই, কিন্তু বইয়ে ম্যাথটার একটা ফরম্যাট দেওয়া আছে। এই যে দেখেন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ফর্মুলাটা লিখে এখানে কিন্তু ফর্মুলাটা ভেঙে দেখিয়েছে। অর্থাৎ এতটুকু অংশ আমাকে করে আসতেই হবে, এটুকু লিখতেই হবে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তারপরে ফর্মুলাটা লিখবো, ফর্মুলাটা ভেঙে আমরা যেভাবে পেলাম এতটুকু অংশ, আমি এখানে কিউ এভারেজ না লিখে একদম ওই যে Q1 প্লাস Q2 এভাবে দিয়েছে, যাতে নিউ কিউ প্লাস ওল্ড কিউ ওইটুকু পর্যন্ত আমার কিন্তু আসতে হবে, আদারওয়াইজ মার্কস আমি কাটবো। তো ফর্মুলাটা যাতে আমরা একটু ভেঙে এতটুকু আসি, না বললে তো করবেন না, এই জন্য বলে দিলাম এই জায়গাটা আসতে হবে। এরপরের অংশটা অর্থাৎ ম্যাথমেটিক্যাল পার্টটা আমি করছি। তো আমরা এখানে এখন হচ্ছে গিয়ে ক্যালকুলেশনে যাব। তো আমার প্রথমে উপরে যে অংশটা বের করতে হবে, দ্যাট ইজ ডেল কিউ ডিভাইডেড বাই কিউ এভারেজ। সো ডেল কিউ মানে কি? চেঞ্জেস ইন কিউ মানে নিউ কিউ মাইনাস ওল্ড কিউ, মানে নতুন চেঞ্জ মানে ডেল্টাটা সাইনটা থাকলে আমাদের বুঝে নিতে হবে যে আমরা পরিবর্তন বের করবো, এবং নতুনটা থেকে পুরাতনটা। তো নতুন ভ্যালুটা এখানে কি? এখানে নতুন ভ্যালু হচ্ছে গিয়ে 14,000 কোয়ান্টিটি আমার, মাইনাস ওল্ড ভ্যালুটা কত? 20,000 কোয়ান্টিটি। আপনি বলতে পারেন যে ম্যাডাম এখানে নিউ ভ্যালুটা ওল্ড ভ্যালুর থেকে ছোট, কোনো সমস্যা না। তো আমরা সেটা বের করলাম, অর্থাৎ ডেল কিউটা বের করলাম। দিস উইল বি ডিভাইডেড বাই কিউ এভারেজ মানে কোয়ান্টিটি এভারেজ। কোয়ান্টিটি এভারেজ বের করার জন্য আমরা কি করব, যে দুটাকে যোগ করব। সো আমার 14,000 প্লাস 20,000 আমরা সেটা পেলাম। দিস উইল বি ডিভাইডেড বাই this will be divided by 2. এভাবে করে আমরা কি বের করে নিলাম, আমাদের যে ডেল কিউ যে অংশটা ছিল সেটা বের করে নিলাম। ডেল কিউটা বের করার পরে আমরা হচ্ছে গিয়ে একইভাবে ডেল পিটাও বের করব। সো ডেল পিটা বের করার জন্য আমাদের কি করতে হবে? একই রকম ফর্মুলা, যে চেঞ্জেস ইন প্রাইস বের করতে হবে। সো নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস, নিউ প্রাইস হচ্ছে 80 টাকা মাইনাস ওল্ড প্রাইস হচ্ছে 50 টাকা, নিউ প্রাইস থেকে ওল্ড প্রাইসটা মাইনাস করলাম, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে প্রাইসের এভারেজটা বের করতে হবে। সো সেটাতেও গেলাম, কিভাবে গেলাম। সো উপরের ভ্যালুটা কি আসলো দেখেন, আমরা এখানে যদি কিসে চলে গেলাম, এটা উপরের ভ্যালুটা এখানে আমার যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে যে নেগেটিভ 6,000 ডিভাইডেড বাই এখানে কত আসলো? 34 34 জি ম্যাম, divided by 2 is equal to 17 মানে 17,000 আসবে। 17,000। আচ্ছা নিচে কি আসছে? এই যে ক্লাসে লেকচারটা তুলছেন না, এই যে নিজেকে নিজে ফাঁকি দিলেন না, যে আজকে ক্লাসে যারা লেকচার গুলো তুললেন না, আমি খুব ভালো মতো বুঝতে পারছি কতজন লেকচার তুলছেন, তো নিজেকে নিজে ফাঁকি দিলেন। 65
সো এই ফাঁকিটার আর কখনোই যে এই যে আজকে ক্লাসে করলেন কোনোদিনও এই ফাঁকিটা হবে না। এখন এটা ক্যালকুলেশন করে বের করেন, জাস্ট হচ্ছে গিয়ে 6000 কে 17000 দিয়ে ডিভাইডেড করেন, ওই ভ্যালুটাকে আবার 30 দিয়ে 65 দিয়ে ডিভাইডেড করেন, দেখেন কত আসে। নেগেটিভ ভ্যালু আসছে হ্যাঁ নেগেটিভ ভ্যালুই আসবে, 0.76 আসে। নেগেটিভ 0.76 0.76। সবার কি এরকম আসছে? জি ম্যাম। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা আসলে এটার কমেন্ট এন্ড আদার্স বিষয় নিয়ে কথা বলবো। ওই যে বললাম কমেন্ট করবো না, আজকে শেষ করে দিই, তারপরে অ্যাটেন্ডেন্সটা নিই। তো আমি দেখেন কি করলাম, জাস্ট বের করলাম এবং সেখান থেকে একটা ভ্যালু পেলাম। এখন আপনি বলেন যে এখান থেকে আসলে কি কমেন্টটা করবো। দেখেন এখানে আমার একটা ইউনিট ভ্যালু আসছে, এই ভ্যালুটাকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে কি সিম্বল, অ্যানাদার ওয়ান ইজ দ্য ভ্যালু। সো এখানে যদি খেয়াল করেন এখানে একটা সিম্বল আছে, নেগেটিভ সিম্বল, এটা ছাড়া এটার একটা ভ্যালু আছে। তো নেগেটিভ সিম্বল যেটা, সেই নেগেটিভ সিম্বলটাকে আমরা আসলে দুইটা ইন্ডিকেটর হিসেবে নিব। প্রথম ইন্ডিকেটরটা হচ্ছে কি, যদি নেগেটিভ সিম্বল থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো এটা হচ্ছে গিয়ে ইনফেরিয়র গুড। আর যদি পজিটিভ সিম্বল থাকে, আমরা অনেক ক্ষেত্রে পজিটিভ সিম্বল পাবো, যদি পজিটিভ সিম্বল থাকে তখন সেই গুডকে আমরা বলবো হচ্ছে গিয়ে নর্মাল গুড। যদি ভুলে যান হোয়াট ইজ ইনফেরিয়র গুড, হোয়াট ইজ নর্মাল গুড, আমরা ডিমান্ড ক্লাসে করেছি, এটা একটু দেখবেন। আর যদি ভ্যালুটা, এই যে এখানে যে ভ্যালু, এই ভ্যালুটা যদি 1 অর গ্রেটার 1 না, বেসিকলি গ্রেটার দেন 1 হয়, যখন ভ্যালুটা গ্রেটার দেন 1 হবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এটা এলাস্টিক। আর যখন ভ্যালুটা লেস দেন 1 হবে, যদি ভ্যালুটা কোনো কারণে লেস দেন 1 হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে গিয়ে ইনএলাস্টিক। আজকের ক্লাস রেকর্ডিংটা আসলে আমি অনেক পরে দিব, যেহেতু আজকে তার ম্যাক্সিমাম ক্লাস লেকচার ঠিক মতো তুলেন নাই, এটা আপনাদের শাস্তি। সো পজিটিভ সিম্বল থাকলে, অর্থাৎ এখন দেখেন আমরা যে অ্যান্সারটা পাবো সেখান থেকে আমরা বের করতে পারবো আইদার ইটস ইনফেরিয়র গুড আর নর্মাল গুড। আমরা এখান থেকে দেখলাম যে সিম্বলটা কি নেগেটিভ। আচ্ছা Ma'am. এখানে একটু কনফিউশন আমরা হয়ে যাই, সিম্বলটা দিয়ে আসলে আমরা ভ্যালুটা মেজার করব না, যেটা লেস দ্যান 1 আর গ্রেটার দ্যান 1। সিম্বলটা দিয়ে আমরা জাস্ট বের করার চেষ্টা করব যেটা ইনফেরিয়র আর নর্মাল গুড। আর যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা সিম্বল ছাড়া, ওটা যদি 1 এর ছোট হয় তাহলে আমরা সেটাকে ইনএলাস্টিক বলবো, 1 এর বড় হলে সেটাকে আমরা বলবো এলাস্টিক। ঠিক আছে? তো এখানে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেছে, আমি বলার সময় বলছিলাম যে আমরা রাইস নিয়ে কাজ করছি। তো রাইস নিয়ে যখন কাজ করছি এখানে খেয়াল করে দেখেন, এখানে আমরা পেলাম হচ্ছে গিয়ে যে রাইস অ্যাকচুয়ালি আমাদের বেসিক নিড, এবং বেসিক নিড টাইপের প্রোডাক্ট গুলো কিন্তু ইনফেরিয়র গুডই হয়। তো আমার দেখেন সিম্বলটা অলরেডি নেগেটিভ চলে আসলো, মানে আমাকে ইন্ডিকেট করে দিল যেটা ইনফেরিয়র গুড। আর ভ্যালুটাকে আমাকে দেখাইলো হচ্ছে লেস দ্যান 1, মানে কি ইনএলাস্টিক। তো আমরা মোটামুটি আমাদের আইডিয়া থেকে কি জেনেছি যে এই ধরনের গুড যেগুলো আমাদের বেসিক নিড টাইপের হয়, যেগুলো ছাড়া আমাদের দিন চলে না, সেটা প্রাইসের সাথে কি কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জেসটা খুব মানে হচ্ছে গিয়ে নেগোশিয়েবল না, মানে অনেক কম হয় না। তো সেটাই কি আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম, মানে আমরা ক্যালকুলেশনে দেখে আসলাম। তার মানে এখানে কি হবে, এখান থেকে আমরা যেটা বুঝলাম যে প্রাইস যদি 1 ইউনিট চেঞ্জ করে, অর্থাৎ প্রাইস যদি ধরেন সাপোজ 50 টাকা থেকে 51 টাকায় চলে যায়, ওভারঅল ডিমান্ড, এই রাইসের ডিমান্ডটা চেঞ্জ হয়ে মানে 76% হচ্ছে 0.76%, অর্থাৎ 1%-এরও কম সেখানে চেঞ্জ হবে, 1%-এরও কম। যদি এটা ধরেন অ্যান্সার আসতো 2, তাহলে বলতাম আমি 2% চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আছে 0.76, মানে 1%-এর 1 ভাগেরও মানে অনেক কম একটা পরিবর্তন আসবে। আমাদের এটার ভ্যালু অনেক বেশি আসে, সাধারণত 4-5 এরকম আসে। তার মানে দাম যদি 1 টাকা বাড়ায়, ডিমান্ড প্রায় 5 গুণ কমে যাবে বা 5 গুণ বেড়ে যাবে, এরকম একটা বিষয় আসে। তো এখানে যেহেতু আমরা নেগেটিভ সিম্বল পেলাম তাই বললাম যে ইটস অ্যান ইনফেরিয়র গুড, এবং the demand curve is inelastic. Inelastic means the quantity demand will less responsive towards the changes in price. So price আমরা অনেকখানি বাড়াই দিলেও আমার কোয়ান্টিটি ডিমান্ড খুব বেশি কমবে না, আবার অনেকখানি প্রাইস কমাই দিলেও আমার কোয়ান্টিটি ডিমান্ড বেশি বাড়বে না। যেমন ধরেন চালের দাম যদি 50 টাকা থেকে কমে 10 টাকাও হয়ে যায়, আপনি কি 50 কেজির জায়গায় চাল 100 কেজি খাওয়া শুরু করবেন?
হবে না, কিন্তু 50 কেজি জায়গায় খুব বাড়ায় হয়তো 55 কেজি, মানে একটু বাড়াবেন, বাট এর বেশি কিন্তু যাবেন না। তো এইটাই এখানে মেইন করছে। আচ্ছা, তাহলে কমেন্টটা কিভাবে করব? কমেন্টটা করব হচ্ছে এইভাবে লেখেন, therefore the symbol is negative, therefore the symbol is negative, therefore the symbol is negative, that's why it's an inferior good, therefore the symbol is negative, that's why এই যে নিউ সিম্বল নেগেটিভ পেলাম বলে আমরা বললাম it's an inferior good, therefore the symbol is negative, therefore the symbol is negative, that's why it's an inferior good, and the value indicates that, and the value is a value, and the value indicates that the demand curve is inelastic, and the value indicates that the demand curve is inelastic, and the value indicates that the demand curve is inelastic, and the value indicates that the demand curve is inelastic. And the value indicates that the demand curve is inelastic. ঠিক আছে, সো আমরা কিন্তু কমেন্ট করে ফেললাম। ওকে, সো এরপরে চলে যাই হচ্ছে গিয়ে আমাদের ইয়াতে অ্যাটেন্ডেন্সটা নিয়ে। নেক্সট ক্লাসে আমি আরেকটা নিয়ে আরো ডিটেল আলোচনা করব, যেখানে হচ্ছে গিয়ে আমরা আবার ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ডে দেখবো, যে আমরা আজকে শুধু প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে কথা বললাম, এভাবে সাপ্লাই প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই হয়, ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড, বাকি এলাস্টিসিটি গুলো নিয়ে আলোচনা করব। এবং এখান থেকে আরো যে এই যে ডিসিশন মেকিং এর জায়গাগুলো, যে কিভাবে আমরা প্রাইসিং গুলো সেট করি, সেই জায়গাটাতে আমাদের এডুকেশন যাবে। আচ্ছা, যাদের যেহেতু আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, যাদের যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে, দে ক্যান লিভ দ্য ক্লাস।